হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত 8টার স্পেশাল টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের আমরা যে বিষয়ভিত্তিক বিস্তৃত ক্লাসেসগুলো করছিলাম সেটারই আছে ক্লাস নাম্বার 8। গতকাল আমরা ইন্টেলিজেন্স এবং আইকিউ এর পার্টটা করেছি এবং বলেছিলাম যে ইন্টেলিজেন্সের যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে অনেকগুলো তথ্য পড়তে হবে, আমাদের অনেকগুলো তত্ত্ব পড়তে হবে। তো আজকে আমরা এখানে গিলফোর্ডের ত্রিমাত্রিক উপাদান তত্ত্ব এবং স্টার্নবার্গের তত্ত্বটাকে খুব ভালো করে অধ্যয়ন করার চেষ্টা করছি, যাতে করে এই টপিকটা এত ভালো করে হয়ে যায় নেক্সট এই টপিক থেকে যে কোনো কোয়েশ্চেন আসলে চট করে অ্যান্সারটা করা যায়। ঠিক আছে, তো শুরু করছি প্রথমে গিলফোর্ডের স্ট্রাকচারটা দিয়ে। গিলফোর্ডের স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট থিওরি বা স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট থিওরি বা এসওআই থিওরি 1950 থেকে 1960-এর দশকে গিলফোর্ড বুদ্ধির একটি নতুন ধারণা দেন যাকে বলা হয় স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট থিওরি বা এসওআই। কি সেটা? ত্রিমাত্রিক উপাদান। দেখো, ত্রিমাত্রিক মানে কি? কটা মাত্রা দেখা যাচ্ছে? 3টা মাত্রা দেখা যাচ্ছে, ত্রিমাত্রিক রয়েছে, তাই তো? তত্ত্বের মূল ধারণা তিনি বলেছেন বুদ্ধি একক নয় বরং বহু মানসিক ক্ষমতার সমষ্টি। মনে করো, আমরা যখন যা পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের স্কিমাটা জানছিলাম, সেখানে স্কিমাকেও কিন্তু তিনি একটা কি বলেছিলেন, যে ইউনিট, একটা গঠনের একক। মানে এই যে গোটা প্রাচীরটা একটা জ্ঞান হলে প্রত্যেকটা ইট হচ্ছে এক একটা করে স্কিমা, তাই তো? এইবার গিলফোর্ড কি বললেন, যে বুদ্ধি একক নয় বরং বহু মানসিক ক্ষমতার সমষ্টি। অর্থাৎ যে কোনো একটা, যেরকম আমরা স্পিয়ারম্যানের ক্ষেত্রে জি উপাদান এবং স্পেসিফিক উপাদানের কথা জেনেছিলাম, যে জি উপাদানটা হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা সে নিজে ইনবিল্ট থাকে এবং সেখান থেকে তার অভিজ্ঞতার মাধ্যমে বিভিন্ন কাজ করার সময় সে যেই বুদ্ধিটা কাজে লাগাচ্ছে সেটা হচ্ছে এস উপাদান। এবার গিলফোর্ড কি বললেন, যে বহু মানসিক ক্ষমতার একত্রিতভাবে কাজ করে কোনো একটা জ্ঞান তৈরি করে। তিনি বলেন বুদ্ধিকে শুধুমাত্র আইকিউতে বিচার করা যায় না, মানুষের বুদ্ধি বিভিন্ন রকম মানসিক দক্ষতার সমন্বয়ে গঠিত। একটা ছোট্ট এক্সাম্পল দিই। মনে করো এইটা একটা গাছ রয়েছে, একটা গাছ তুমি ধরে নাও, একটা প্রতিযোগিতা হচ্ছে, একটা কুমির, একটা সিংহ, একটা বাঁদর, ঠিক আছে, আর একটা হরিণ। এই 4টে প্রাণীর মধ্যে একটা প্রতিযোগিতা হলো যে কে সবচেয়ে বেশি এই তাড়াতাড়ি এই গাছে উঠতে পারবে। স্বভাবতই বাঁদর কিন্তু এখানে উঠে যাবে, তাই তো? তাহলে মনে করো এটা একটা আইকিউ টেস্ট হয়েছিল। আমি বলছি না যে আইকিউ টেস্ট এইভাবে হয়, বাট বললাম কোনো একটা পার্টিকুলার প্যাটার্নের উপর আইকিউ টেস্টটা করা হয়েছে। সেই টেস্টে দেখা গেল একজন মানে জিতে গেল, বাকিরা কিন্তু হেরে গেল ওই টেস্টে। তার মানে বাকিদের আইকিউ ওই পার্টিকুলার মানুষের চেয়ে বেশি, এটা কিন্তু বলা যাবে না, এই কথাটা তিনি এখানে বলেছেন। অর্থাৎ বাঁদর গাছে তাড়াতাড়ি উঠতে পারে বলে সে কিন্তু কুমিরের মতো জলে সাঁতার কাটতে পারবে না, আবার সে কিন্তু সিংহর মতো ঝাঁপিয়ে পড়ে শিকার করতে পারবে না, আবার সে কিন্তু হরিণের মতো শিকার থেকে বাঁচার জন্য লাফিয়ে লাফিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে না ওইভাবে, ওই স্পিডে এবং ওই এজিলিটির সাথে। অর্থাৎ এখানে যেটা বলতে চাইলাম, কুমির বলো, সিংহ বলো, বাঁদর বলো বা হরিণ বলো, প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল এবিলিটি আছে। ঠিক তেমনি গিলফোর্ড কিন্তু বলেছেন যে বুদ্ধিকে শুধুমাত্র আইকিউ দিয়ে বিচার করা যাবে না, মানুষের বুদ্ধি বিভিন্ন রকম মানসিক দক্ষতার সমন্বয়ে গঠিত। মেন্টাল এবিলিটি, মানসিক দক্ষতা, এই মেন্টাল এবিলিটি নিয়ে গঠিত। দেখবে স্বভাবতই একটা জিনিস দেখবে, যে বাচ্চারা কি করছে, 30টা বাচ্চা রয়েছে তোমার স্কুলে, তোমার ক্লাসরুমে, তার মধ্যে একটা বাচ্চা শুধুমাত্র কি করে, খালি ছবি আঁকে। সে খাতা বের করে ছবি আঁকে, তুমি পড়াচ্ছ ও ছবি আঁকছে, তুমি পড়াচ্ছ ও ছবি আঁকছে। একটা ভালো এক্সাম্পল দিই, ছোটোবেলায় অনেক ছোট মানে বয়সের একটা বাচ্চার সিনেমা আমরা দেখেছি, তারে জমিন পর বলে। আমি কোনো সিনেমার ইয়ে করছি না, প্রমোট করছি না, সিতারে জমিন পর নয়, তারে জমিন পর, আমির খানের অভিনীত। সেখানে একটা বাচ্চাকে তোমরা মনে আছে কিনা, ঈশান আবস্তি নাম ওর, ও কি করছে, ও না লেখা পড়তে পারছে না, ওর কাছে মিরর ইমেজ মনে হচ্ছে। অর্থাৎ বি কে ডি পড়ছে, ঠিক আছে, পি কে কিউ পড়ছে, এরকম মিরর ইমেজগুলো তার মনে হচ্ছে। তার ডিসলেক্সিয়া রয়েছে, সেখানে দেখা গেল সে ডিসলেক্সিক, কিন্তু সে দুর্দান্ত ছবি আঁকে। তার ছবি আঁকার যে দক্ষতা বাকিদের চেয়ে কিন্তু একদম আলাদা। গোটা স্কুলকে সে হারিয়ে দিয়ে অ্যানুয়াল কম্পিটিশনে গোটা স্কুল, টিচার, নন টিচিং স্টাফ, স্টুডেন্ট সবার মধ্যে সে বেস্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে গিলফোর্ডের কিন্তু এই জায়গাটা কিন্তু মিলে গেল। অর্থাৎ তিনি বলতে চাইলেন কেউ একজন গণিতে খুব ভালো হবে, তার মানে তিনি যে সে যে ল্যাঙ্গুয়েজও ভালো হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কেউ সাহিত্যে দুর্দান্ত হবে তাই বলে সে হিস্ট্রিতেও ভালো হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? ঠিক তেমনি গিলফোর্ড এই
ত্রিমাত্রিক তত্ত্বটাকে ব্যাখ্যা করতে গিয়ে তিনটা বিষয়ের কথা বলেছেন, তিনটা ডাইমেনশনস দিয়েছেন, একটা অপারেশনস, একটা কন্টেন্টস, একটা প্রোডাক্টস। অপারেশনসটা কি? অপারেশনস হচ্ছে প্রক্রিয়ার মাত্রা, কতটা মানে কি পরিমাণ, মানসিক প্রক্রিয়াটা কত পরিমাণ হয়েছে, কি পরিমাণ হয়েছে। কন্টেন্টসটা হচ্ছে কি? কন্টেন্টস হচ্ছে বিষয়বস্তুর মাত্রা বা বিষয়বস্তুটা কেমন ছিল। আর প্রোডাক্টস হচ্ছে উৎপাদনগত মাত্রা, যেটা প্রোডাকশন বা ফলাফল, যেটাই আমরা বলি, যেটা আমাদের বলতে সুবিধা হবে। তিনটা দেখে নিলে ভালো করে, তিনটা মানে তিন, তিন মানে ত্রি মানে ত্রিমাত্রিক তত্ত্ব। এবার এই অপারেশনসটা কি, কন্টেন্টসটা কি, প্রোডাক্টসটা কি, আমরা প্রথমে জানবো। তারপরে আমরা সেই যে তিনি যে ডায়াগ্রামটা দিয়েছেন, একটা কিউবিক ডায়াগ্রাম, সেই কিউবিক ডায়াগ্রামটাকেও আমরা দেখব। ঠিক আছে, প্রথমে একবার দেখে নেই অপারেশনসের ব্যাপারে তিনি কি বললেন। এটি বোঝায় মস্তিষ্ক কিভাবে কাজ করছে, মানে প্রক্রিয়াটা, প্রসেসটা অপারেট করছে কিভাবে। গিলফোর্ড 5 ধরনের মানসিক প্রক্রিয়ার কথা বলেছেন, 5 টাইপস অফ মেন্টাল এবিলিটিস বা অপারেশনস। কগনিশন, জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন কীরকম? যে কোনো রকমভাবে জ্ঞান অর্জন হতে পারে, বই পড়ে হতে পারে, কাউকে দেখে হতে পারে, কারো কাছ থেকে শুনে হতে পারে, টিচারের ক্লাস করে হতে পারে, যে কোনো রকমভাবে জ্ঞান অর্জন হতে পারে, মুখ বন্ধ করে শুধু তাকিয়ে থেকেও জ্ঞান অর্জন হতে পারে। অর্থাৎ কতটা বুঝতে পারছে, কতটা জানতে পারছে এবং কতটা চিনতে পারছে, হলো জ্ঞান অর্জন। তো হলো জ্ঞান অর্জন, তো সারা জীবন ধরে হতে থাকবে। মেমোরি বা মেমোরি, স্মৃতি, কতটা মনে থাকছে, ওই যে জ্ঞানটা অর্জন হলো সেই জ্ঞানটা তার মনে আছে কিনা। ছোটোবেলায় সাইকেল চালানো শিখেছিল, ও বড় হয়ে বাইক চালাতে গিয়ে সেই 2 চাকার উপরে ব্যালেন্সটা সে করতে পারছে কিনা, তার মেমোরিটা কতটা স্ট্রং রয়েছে। 3 নম্বর বলেছে ডাইভার্জেন্ট প্রোডাকশন, মানে বিচিত্র উৎপাদন, একটি সমস্যার বহু সমাধান বের করা। অর্থাৎ মনে করো যে আজকে সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছে ক্লাস 5 পরের বাচ্চাটা, যে রাস্তাতে প্রতিদিন যায় সেই রাস্তাতে জল জমেছে, তাহলে এবার কেউ সাইকেলটা চালিয়ে জলের উপর দিয়ে যাবে, নাকি সে প্যান্টটা যে রয়েছে প্যান্টটাকে একটু গুটিয়ে জুতোটাকে খুলে সাইকেলের ক্যারিয়ারে বেঁধে তারপরে যাবে, নাকি সাইকেলটাকে ঘাড়ে তুলে যাবে, নাকি যাবে না অন্য রাস্তা দিয়ে যাবে। অর্থাৎ ওর টার্গেট তো স্কুলে যাওয়া, কিন্তু ওই স্কুলে যেতে গিয়ে তার যে সমস্যার সম্মুখীন সে যে হলো, সেখান থেকে বেরিয়ে আসার জন্য সে কী কী অবলম্বন করছে বা কী কী পথ অবলম্বন করছে। অর্থাৎ মনে রাখতে হবে এইটা কিন্তু ডাইভার্জেন্ট প্রোডাকশনটাও কিন্তু একটা ক্রিয়েটিভিটি। আমাকে শিখিয়ে দিয়েছে বা আমাকে বাড়ি থেকে যে তুই এই রাস্তা দিয়ে যাতায়াত করবি, আমি দেখলাম ওই রাস্তাতে যাওয়া যাচ্ছে না, ওই রাস্তার মাঝখানে একটা ষাঁড় দাঁড়িয়ে আছে, এবার ওখানে গেলে তো আমাকে ষাঁড় কী করবে, গুটিয়ে দেবে, তাহলে আমাকে অন্য রাস্তা যেতে হবে। অর্থাৎ পরিস্থিতি বুঝে পরিস্থিতি মোতাবেক অ্যাকশন নেওয়া। তারপরে কি কনভার্জেন্ট প্রোডাকশন, ডাইভার্জেন্টটা বুঝলাম, কনভার্জেন্ট প্রোডাকশন, একত্রিত উৎপাদন। এই দুটো থেকে প্রচুর কোশ্চেন হয়, কিন্তু ভালো করে বুঝবে জায়গাটা। অর্থাৎ একটা সঠিক উত্তর বের করা। কনভার্জেন্ট প্রোডাকশন হচ্ছে যে সমস্যাগুলো সে সম্মুখীন হচ্ছে, যেই প্রবলেমসগুলো সে পড়ছে, সেখান থেকে বেরিয়ে এসে একটা ফাইনাল সলিউশন, একটা সঠিক উত্তর বের করা বা একটা ফাইনাল সলিউশন, যে হ্যাঁ এইটা মতো বা এই মোতাবেক আমি করলে আমার কিন্তু এটা ঠিকভাবে হচ্ছে, তো ফাইনাল সলিউশনটা করা। আর ফাইনাল হচ্ছে মূল্যায়ন করা, সিদ্ধান্ত নেওয়ার, বিচার করা। অর্থাৎ যখন তার কাছে কোনো একটা পরিস্থিতি তৈরি হবে এবং সেই পরিস্থিতিতে সে কতটা সেখান থেকে একটা সিদ্ধান্ত নিয়ে আসতে পারছে, এবং সেই সিদ্ধান্তটা সে যে নিচ্ছে সেই সিদ্ধান্তটা কতটা বেনিফিশিয়াল হচ্ছে, নট ফর হিম বাট ফর দি আদার্স। শুধুমাত্র আমি নিজের লাভের কথা ভেবে বাকিদের সর্বনাশ করে দিলাম, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ বৌদ্ধিক চিন্তা প্রথমে আমার লাগলো, অর্থাৎ প্রথমে আমি কগনিশন, আমার জ্ঞানটা আসলো, আমি একটা জ্ঞান অর্জন করছি, একটা নয় প্রচুর জ্ঞান অর্জন করছি, তারপর আমার মেমোরি কতটা কাজ করছে, তারপর আমার মানসিকভাবে আমি একটা প্রবলেমকে কত রকমভাবে সলভ করতে পারছি, এবং ফাইনালি আমি কোন সলিউশন আসতে পারছি, এবং শেষ পর্যন্ত আমি কী মূল্যায়ন নিলাম, যে এই রাস্তা দিয়ে আমি যাব ঠিকই আছে, বাট যদি কখনো দেখি যে এই রাস্তাতে প্রবলেম আছে, কখনো ষাঁড় দাঁড়িয়ে আছে, কখনো জল জমে গেছে, আমি অন্য রাস্তা দিয়ে যাব। অর্থাৎ প্রথমটাই কিন্তু পুরোটাই মানসিক একটা প্রক্রিয়া, বোঝা গেল। অপারেশনাল ডাইমেনশনটা কি, প্রথমটা পুরোটাই মানসিক একটা প্রক্রিয়া। তাহলে প্রথমে কতগুলো আমাদের হলো প্রক্রিয়া, মনে রাখবে 5টি হলো না, ইভ্যালুয়েশন পর্যন্ত 5টি, এগুলো মনে রাখবে নাম্বারটা, কারণ কেন মনে রাখতে বলছি পরবর্তীকালে বলবো। এখানে 5টি কী কী, কগনিশন, মেমোরি, ডাইভার্জেন্ট প্রোডাকশন, কনভার্জেন্ট প্রোডাকশন, ইভ্যালুয়েশন। এবার আমরা আসবো কন্টেন্টস বা বিষয়বস্তু। কন্টেন্টস বা বিষয়বস্তু, গিলফোর্ড 5 ধরনের কন্টেন্ট বলেন। আমরা কন্টেন্ট বলতে কি বুঝি, যে কোনো একটা বিষয়কে নিয়ে যখন
আলোচনা করা হয় তখন আমরা বলি কন্টেন্ট, এবং যারা কন্টেন্ট তৈরি করে তাদেরকে বলি কন্টেন্ট ক্রিয়েটার। এখানে কন্টেন্ট বলতে তিনি কী বোঝাচ্ছেন? বিষয়বস্তুর মাত্রাটা কেমন, ভিজুয়াল, মানুষটা কি দেখতে পাচ্ছে, ছবি, আকৃতি। এ ফর অ্যাপেল, এ ফর অ্যাপেল পড়েছে। এবার অ্যাপেল পড়তে গিয়ে এই যে অ্যাপেলের যে একটা বাহ্যিক রূপ রয়েছে, সেটা যখন সে দেখতে পেল তখন সে কি করলো, চিনতে পারলো যে এ ফর অ্যাপেল, এটা হচ্ছে অ্যাপেল হয়। তাহলে ওই ছবির অ্যাপেলের সঙ্গে তার হাতে যখন অ্যাপেলটা আসলো তখন সে বুঝতে পারলো। অডিটরি, শ্রবণ, শ্রুতি, যমজ বাচ্চা, একেবারে যমজ বাচ্চা, একজন অন্ধ্রপ্রদেশের মানুষ হচ্ছে, একজন ওয়েস্ট বেঙ্গলের মানুষ হচ্ছে। এ কি ভাষা শুনছে ছোটবেলা থেকেই? তেলেগু। আর এ কি ভাষা শিখছে? আমাদের মাতৃভাষা বাংলা শিখছে। অর্থাৎ যেটা শুনছে সেটাই শিখছে। বাচ্চারা স্পঞ্জের মতো, তো যেটা শুনছে সেটাই শিখছে। তাহলে শব্দ, ধ্বনি ইত্যাদি। সিম্বলিক, এরপরে কি? সিম্বল, প্রতীক, সংখ্যা, অর্থাৎ যে কোন প্রতীক, কোন সংখ্যাটা, কোন সিম্বলটা কিসের প্রতীক। যেমন মনে করো বর্তমানে যদি আমরা পলিটিক্যাল পার্টি বলি, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির একটা করে সিম্বল রয়েছে, প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে একটা করে লোগো রয়েছে, এগুলো কিন্তু প্রতীক। নেক্সট কি আছে? সিম্যান্টিক, অর্থভিত্তিক, শব্দের অর্থ। এই যে একটা শব্দ ব্যবহার হচ্ছে, শব্দ চয়ন করা হচ্ছে, সেটার অর্থ কি? ছোট থেকে বলতে শেখানো হলো মা মা মা, মা মানে কি? বাবা, বাবা মানে কি? স্কুল, স্কুল মানে কি? প্রত্যেকটা বিষয় সম্পর্কে যে অর্থগুলো, শব্দগুলো আমার কানে আসছে, ছোটবেলা থেকে শুনছি, সেগুলোর অর্থ কি, অর্থ বোঝা। এবং ফাইনালি হচ্ছে বিহেভিয়ারাল, আচরণ। এই সমস্ত কিছু জানা, দেখা, শোনা, প্রতীক চেনা, শব্দের অর্থ বোঝা, তারপর কীরকম আচরণ করছি, সেই মোতাবেক কেমন আচরণ করছি, সেই আচরণটা হচ্ছে বিহেভিয়ারাল অর আচরণ ভিত্তিক, মানুষের আচরণ বোঝা। আমি কেমন আচরণ করব, কে কীভাবে কথা বলছে। একটা কথা প্রত্যেকে বলো তো, যে আমরা ছোটোবেলা থেকে সবার প্রথমে আমরা আমাদের বাড়ির লোককে দেখেছি কে কেমন আচরণ করে, কে কেমন করে কথা বলে। তারপর আমরা দেখেছি স্কুলে আমাদের সহপাঠিনী। তারপর কি রয়েছে, যারা হচ্ছে টিচার্স রয়েছেন তাদেরকে দেখে। টিচার্সরা অথবা আমাদের পেরেন্টসদের মধ্যে কেউ আমাদের রোল মডেল হয়, তাই তো? যে আমরা মনে করি, বেশিরভাগই হয়, আমি বলছি না যে অন্য কেউ হতে পারে না, হয়, বাট বেশিরভাগই হয় যে আমি এই স্যারের মতো হবো, আমি এই ম্যামের মতো হবো, বা আমি বাবার মতো হবো, আমি মায়ের মতো হবো। তো এই যে রোল মডেলস, অর্থাৎ তাদের মতনই আচরণ করার চেষ্টা করা। তো এইটা কি বিষয়বস্তু? প্রথমটা কি? প্রথমটা কিন্তু মেন্টাল একটা সমস্ত কিছু অপারেশনস ছিল, এইটাও কিন্তু মেন্টালি, কারণ মস্তিষ্কের মধ্যে তো এগুলো হচ্ছে, কিন্তু তার পাশাপাশি প্রত্যেকটা ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে বিষয়গুলো কিন্তু বোঝার চেষ্টা করা হচ্ছে। এখানে কতগুলা কন্টেন্টস তিনি বললেন? 5টি। আগে কটা ছিল? 5টি, তাই তো? এটা হচ্ছে 5টি। এবার আসি প্রোডাক্টস। হ্যাঁ, প্রোডাক্টস। কটা প্রোডাক্টস রয়েছে? 6টা। প্রোডাক্টস মানে কি? ফলাফল। ফলাফল কি ধরনের? ইউনিটস, মানে একক। কিসের একক? বিষয়কে কেন্দ্র করে জ্ঞান অর্জন করার যে দক্ষতা, যে কোনো বিষয়কে কেন্দ্র করে। আজকে তোমরা গিলফোর্ড পড়ছো, যারা আগে থেকে জেনেছো ব্যাপারটা তারা মোটামুটিভাবে জানো, যারা জানছো না, আজকে প্রথম যারা জানছো তাদের আজকে এই গিলফোর্ডের স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্স থিওরি বা এসওআই সম্পর্কে কি হচ্ছে, একটা ধারণা তৈরি হচ্ছে, একটা জ্ঞান তৈরি হচ্ছে। তো এইটাকে আমি বলবো ইউনিটস, অর্থাৎ বিষয়কে কেন্দ্র করে জ্ঞান অর্জন করার যে দক্ষতা। এরপরে কি আছে? ক্লাসেস। ক্লাসেস মানে কি? শ্রেণীগত ধারণা। শ্রেণীগত ধারণাটা কি জিনিস? এই যে এটা হচ্ছে আপেল, আপেল একটা ফল হয়, গরু একটা কি হয়, অ্যানিমেল হয়, বা পশু হয় বা প্রাণী হয়। তারপরে হচ্ছে তোমার কোকিল কি একটা পাখি হয়, ঠিক আছে? বাবা কি হয়? একটা মানুষ হয়। অর্থাৎ প্রত্যেকটা যে শ্রেণী, প্রত্যেকটা যে ক্লাস, সেটার যে পার্থক্য বোঝায় এবং সেগুলোর ধ্যান ধারণা বোঝায়, এবং কোনটা কোন শব্দ, কোনটা কোন প্রাণীর শব্দ। কুকুর ঘেউ ঘেউ করলে বুঝে যাচ্ছে এটা কুকুরের আওয়াজ, কোকিল ডাকলে বুঝে যাচ্ছে এটা কোকিল আওয়াজ, মানে কোন প্রাণীর সঙ্গে কোন সাউন্ডটা অ্যাসোসিয়েট করছে, সেই ক্লাসেসগুলোকে বোঝা। তারপরে কি? রিলেশন, সম্পর্ক। সম্পর্ক, কতগুলি বস্তুর সঙ্গে সম্পর্ক নির্ণয়ের ক্ষমতা রয়েছে। অর্থাৎ তোমার দিকে একটা বল ছুড়ে দেওয়া হলো, বলটা কতটা দূর থেকে কোন ডিস্টেন্সে কোন স্পিডে তোমার দিকে আসছে, সেটা একটা মেজার করা। আমরা কিন্তু সেটা ভাবি না কখনো, বাট আমাদের ব্রেন ক্যাপচার করে নেয়, আমাদের ব্রেন ঠিক ধরে নেয়। ঠিক তেমনি একটা প্রাণী যখন ডাকছে, আমরা যদি অবচেতন মনে থাকি তাও বুঝতে পারবো এটা কোন প্রাণীর ডাক, যদি সেটা আমাদের চেনা থাকে, অর্থাৎ অ্যাসোসিয়েট করা।
মানুষের আওয়াজ কেমন হয়, পাখির আওয়াজ কেমন হয়, পশুর আওয়াজ কেমন হয়, কোন পশুর সাউন্ড কেমন হয়, কোন গাড়ির আওয়াজ কেমন হয়, এগুলো হচ্ছে আমরা অ্যাসোসিয়েট করেছি, আমাদের ব্রেনের মধ্যে এগুলো সমস্ত স্টোর করা রয়েছে। নেক্সট হচ্ছে সিস্টেমস। সিস্টেমসটা কি? ব্যবস্থাপনা। সিস্টেমসটা কি? ব্যবস্থাপনা। কিসের ব্যবস্থাপনা? কোনো বস্তুর আকার কেমন, আকৃতি কেমন, আয়তন কেমন এবং সাংকেতিক রূপের ব্যবহার থেকে সমস্যা সম্পর্কে বুঝতে হবে। সাংকেতিক রূপের ব্যবহার, মনে করো যে আমি একটা গণিত করছি এবং গণিতটা করতে গিয়ে কোন আমি সংকেতটা ইউজ করছি এবং সেটা বোঝার পরে যেরকম মনে করো এই চিহ্নটা দিয়ে দেওয়া হলো, এই চিহ্নটা দেখলে আমরা কি বুঝবো? যে যোগ করতে বলেছে। ঠিক এই চিহ্নটা দেখলে কি বুঝবো? ভাগ করতে বলেছে। আমাকে কিন্তু এরকম যোগ করো এরকম করে লেখার দরকার নেই, বা ভাগ করো এরকম করে লেখার কিন্তু দরকার নেই। এই চিহ্নটা দেখে আমি বুঝি আবার ভাগ করতে বলেছে, যোগ করতে বলেছে। অর্থাৎ চিহ্ন দেখে, প্রতীক দেখে চিনতে পারা যে কোনটা কীরকম বা কোনটা দিয়ে কি করতে বলেছে। তারপর আসছে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন মানে কি? পরিবর্তন। ট্রান্সফরমেশন মানে পরিবর্তন। এটি হলো প্রাপ্ত তথ্যকে অন্য অবস্থায় পরিবর্তনের ক্ষমতা। যেই তথ্যটা পেলাম সেই তথ্যটা অন্য অবস্থায় পরিবর্তন করার ক্ষমতা। অর্থাৎ আজকে আমি যেটা পেয়েছি, যেটা আমি শিখলাম, আমি যদি সেটাকেই নকল করতে থাকি তাহলে সেটাকে কি বলবো? ইমিটেট করা বলবো, নকল করা বলবো। কিন্তু মনে রাখতে হবে পেডাগজিতে নকল করার কোনো জায়গা নেই। পেডাগজিতে সবসময় কি করতে হবে? ক্রিয়েট করতে থাকতে হবে, তৈরি করতে থাকতে হবে। আর তারপরে কি আছে? তারপর আছে ইমপ্লিকেশনস, মানে সমন্বয় করা বা সমন্বয় ধারণা। বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে সম্পর্ক স্থাপন করা এবং বিন্যাস করা এবং ভবিষ্যতের জন্য বর্তমান তথ্য ব্যবহার করার ক্ষমতা। ঠিক আছে, এটা হচ্ছে সমন্বয় ধারণা। তাহলে এখানে কতগুলা প্রোডাক্টসের কথা হলো? 6টা। আচ্ছা, এখানে দেখি গিলফোর্ড মোট কতগুলি ক্ষমতার কথা বলেছেন। আমরা কিছুক্ষণ আগে কী কী দেখলাম? 5 × 5 × 6 কত হয় টোটাল? টোটাল হয় 180টি। প্রথমে তিনি 120টার কথা বলেছিলেন, পরবর্তীকালে এটা বাড়িয়ে 150 এবং সর্বশেষ 180টা করা হয়েছে। 180টা, যার মধ্যে বিষয়বস্তু রয়েছে 5টা, যেগুলো দর্শনধর্মী, শ্রবণধর্মী, সাংকেতিক ধর্মী, বিমূর্ত ভাষা, আচরণগত। ফলাফলের মধ্যে কী রয়েছে? একক, শ্রেণী, সম্পর্ক, সমন্বয়, পরিবর্তন ও তাৎপর্য। এবং প্রক্রিয়ার মধ্যে রয়েছে মূল্যায়ন, অভিসারী চিন্তন, অপসারী চিন্তন মানে কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট, স্মৃতি এবং প্রত্যাভিজ্ঞা, যেটাকে আমরা ইভ্যালুয়েশন বলছি। এখানে ডায়াগ্রামটা দিয়েছে। ডায়াগ্রামটার মধ্যে তোমাদেরকে যেই বিষয়গুলো বোঝার ব্যাপার রয়েছে সেটা হচ্ছে, মনে করো এখানে এখানে কটা রয়েছে? 1 2 3 4 5। ঠিক আছে, এখানে এই 5টা একটা শ্রেণী। এইখানে কি রয়েছে? 1 2 3 4 5, এই 5টা হচ্ছে আরেকটা। আর এখানে কি রয়েছে? 1 2 3 4 5, এখানে 6টা হবে। ঠিক আছে, এখানে 6টা হবে। ডায়াগ্রামটা এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো রয়েছে, তো এখানে একটু এটা ভুল করেছে ওরা। তো এখানে 6টা হবে। অর্থাৎ আমি যখনই কোনো একটা জ্ঞান অর্জন করছি তখন আমার কিন্তু এই অপারেশনাল ডাইমেনশন, কন্টেন্ট ডাইমেনশন এবং প্রোডাক্ট ডাইমেনশন, এই তিনটে একত্রিতভাবে কাজ করছে। অর্থাৎ আমি দেখছি, শুনছি, বুঝছি, তারপর সেটাকে আমার মস্তিষ্কের মধ্যে আমি সেটাকে বোঝাচ্ছি এবং ফাইনালি আমি কি করছি? আমি সম্পর্ক তৈরি করে ফাইনালি একটা রেজাল্ট দিচ্ছি এবং এটা নিমেষের মধ্যে হচ্ছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে গিলফোর্ডের ট্রায়ার্কিক যে তত্ত্ব রয়েছে বা ত্রিমাত্রিক তত্ত্ব রয়েছে, যেখানে 180টা ক্ষমতার কথা বলা হয়েছে। এটা ভালো করে একবার রিভিশন করবে প্রত্যেকেই। ঠিক আছে, প্রত্যেকে ভালো করে একটু দেখে নেবে। খুবই ইজি রয়েছে, মনে হচ্ছে জটিল বাট ইজি রয়েছে। গিলফোর্ডের তত্ত্বের গুরুত্ব কি? সৃজনশীলতাকে গুরুত্ব দেয়, মানে ক্রিয়েটিভিটি। ওই যে প্রথমে বলল যে নতুন করে নিজে কি বাড়াতে পারছে সেটা। বহু বুদ্ধির ধারণাকে শক্তিশালী করে, অর্থাৎ একসাথে অনেকগুলো ডাইমেনশন কাজ করছে, সেই জন্য কি ব্রেন স্টর্মিং হচ্ছে এক কথায়, যাকে আমরা বলি ব্রেন স্টর্মিং। এই শব্দটা তোমরা বারংবার পাবে, ব্রেন স্টর্মিং করা। আর তারপরে কি? শিশুদের ব্যক্তিগত পার্থক্যকে বোঝাবে, যেটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস রয়েছে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস তখনই কাজে লাগবে যখন আমরা দেখতে পারবো কি যে ব্যক্তিগত পার্থক্য কখন হচ্ছে? যখন আমরা তাদেরকে ক্রিয়েটিভ কিছু করতে দেবো, তখনই বুঝতে পারবো তাদের এবিলিটি এবং তাদের মধ্যে ব্যক্তিগত পার্থক্যগুলো কেন তৈরি হচ্ছে। আর গিলফোর্ডের তত্ত্বের সমালোচনা হচ্ছে এটা খুবই জটিল এবং পরীক্ষামূলক প্রমাণ সীমিত।
অর্থাৎ পরীক্ষামূলক প্রমাণ সীমিত বলতে বেশি এটাকে ইমপ্লিমেন্ট করা হয়নি, এবং এটা খুবই জটিল, বুঝতেই পারছো কেন 180টা এখানে ধাপ রয়েছে। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে স্টার্নবার্গের তত্ত্ব। স্টার্নবার্গ, ট্রায়ার্কিক থিওরি অফ ইন্টেলিজেন্ট, ট্রায়ার্কিক থিওরি অফ ইন্টেলিজেন্ট অফ স্টার্নবার্গ। স্টার্নবার্গ এর বুদ্ধিতত্ত্বে উপাদান বিশ্লেষণ ও প্রজ্ঞামূলক তত্ত্ব যেটা রয়েছে এই দুটার সমন্বয় দেখতে পাওয়া যায়, এবং আমেরিকান মনোবিদ স্টার্নবার্গ 1985 আমরা সময়গুলোকে মনে রাখবো, যদিও এই সময়গুলো থেকে প্রশ্ন আসে না, তাদের তত্ত্ব থেকে আসে। 85-এ তিনি ট্রায়ার্কিক থিওরি অফ হিউম্যান ইন্টেলিজেন্স গ্রন্থে এই তত্ত্বটা প্রকাশ করেছেন। কী তত্ত্ব সেটা আমরা একটু জানবো, তার আগে দেখে নিই। বলেছেন, স্টার্নবার্গ মনে করতেন শুধু আইকিউ বেশি হলেই কেউ বুদ্ধিমান নয়, বাস্তব জীবনের সমস্যা সমাধান, সৃজনশীলতা এবং ব্যবহারিক দক্ষতাও বুদ্ধির অংশ। কেউ খুব ইন্টেলিজেন্ট, পড়াশোনায় খুব ভালো সে, কিন্তু সামাজিক জীবন তার জিরো। সে সকাল থেকে রাত শুধু পড়েছে। যেরকম দেখবে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করার পরে, উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হওয়ার পরে অনেক বাচ্চাকেই বলতে শোনা যায়, তারা বলে যে আমি 17 ঘন্টা পড়াশোনা করেছি। 17 ঘন্টা একটা মানুষ পড়াশোনা যখন করে তখন তার সোশ্যাল লাইফ কিন্তু একদম কি হয়, ডিস্টার্ব হয়ে যায়, মানে ডিস্টার্ব কি একদম কেটে যায় এক কথায়, কারণ বাকি তাকে তো 6-7 ঘন্টা ঘুমাতেই হবে। তো সেই কারণে কেউ প্রচণ্ড ইন্টেলিজেন্ট হলো, প্রচুর মার্কস পেয়ে গেল, প্রচুর ভালো স্কোর করলো, তার মানে সে যে খুব বুদ্ধিমান সেটা বলা যাবে না। সে ওই পার্টিকুলার ফিল্ডে তার দক্ষতা রয়েছে, বাকি তার জীবন সমস্যা সমাধান ক্ষমতা তার খুব কম, সৃজনশীলতা তার মধ্যে কম, তার মধ্যে ব্যবহারিক দক্ষতাও কম রয়েছে। এই বিষয়টাকে কিন্তু তিনি বলতে চেয়েছেন স্টার্নবার্গ। তার বুদ্ধির 3টা অংশ, একটা কি অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স, একটা ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, আর একটা প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। প্রথমে অ্যানালিটিক্যালটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব। এটা কি বিশ্লেষণধর্মী, আমরা বুঝতে পারছি নামটা শুনেই। অ্যানালিটিক্স মানে বিশ্লেষণ করা, তুলনা করা, যুক্তি করা, পরীক্ষায় ভালো ফল করা। কীরকম? গণিতের সমস্যা সমাধান করা। তোমাকে আজকে টাইম অ্যান্ড ওয়ার্কের ফর্মুলাটা বুঝিয়ে দেওয়া হলো, যে ভেলোসিটি কত থাকবে, স্পিড কত থাকবে, টাইম কতটা লেগেছে এবং কতজন ওয়ার্কার ছিল। এইভাবে একটা কাজ কমপ্লিট হয়েছে। এবার সেম কিছু এই ডিজিটগুলোকে চেঞ্জ করে দিয়ে একটা গণিত দেওয়া হলো এবং একটু ঘুরিয়ে দেওয়া হলো। তো এটা কারা কারা করতে পারছে গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে বুঝতে হবে। অর্থাৎ প্রথমে সে যে বিষয়টা তাকে শেখানো হলো সেটা কতটা সে বুঝতে পারলো বিশ্লেষণ করে, এবং সে কতটা তুলনা করতে পারছে আগের শেখা জ্ঞানের সাথে, এবং লজিক লাগিয়ে সেটাকে সে ব্রেক করতে পারছে কিনা, এবং পরীক্ষায় ভালো ফল করতে সে পারলো কিনা। বিশ্লেষণ করা, তুলনা করা, যুক্তি করা আর পরীক্ষায় ভালো ফল করা, এটা হচ্ছে অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স। একে বলা হয় একাডেমিক ইন্টেলিজেন্স বা অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স, ঠিক আছে? বা আবার কোথাও কোথাও তোমরা দেখবে এটাকে এরকম করে লেখা রয়েছে, একাডেমিক প্রবলেম সলভিং অ্যান্ড কম্পিউটেশন, ঠিক আছে? তো অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্সটা আমরা বুঝলাম, যেটা যুক্তির মাধ্যমে কোনো কিছুকে বিশ্লেষণ করে করা। এরপরে আসলো ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স। ক্রিয়েটিভ মানে আমরা বুঝতেই পারছি সৃজনশীল, ক্রিয়েটিভিটি, নতুন কিছু তৈরি করা, তো নতুন চিন্তা করা, নতুন পদ্ধতি বের করা, উদ্ভাবনী ক্ষমতা, এটা কি নতুন গল্প লেখা, যে কোনো গল্প লেখা, যারা রাইটার রয়েছে, বা আজকে বলা হলো ক্লাসরুমে গিয়ে যে আজকে তোমাদের একটা নতুন কাজ দেব, তার মধ্যে ধরে নাও একটা পাখি আছে, একটা গাছ আছে, একটা হরিণ আছে, একটা নদী আছে। এই 4টে এলিমেন্ট নিয়ে তোমরা একটা 100 শব্দের মধ্যে একটা গল্প বানাও। তাহলে ওই 30 জন বাচ্চা যদি কেউ কারো খাতা না দেখে, তাহলে 30 রকমের গল্প হবে, বাট তারা কিন্তু চেষ্টা করবে কমন রাখার পাখি, গাছ, হরিণ, নদী, যেহেতু আমি তাদেরকে কন্টেন্টটা দিয়েছি। তো এটা হচ্ছে সৃজনশীল বুদ্ধি, সৃজনশীল কাজ। তো এটাকে বলবো আমরা ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, ঠিক আছে? আরেকটা রয়েছে যেটা, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ব্যবহারিক, অর্থাৎ প্র্যাকটিক্যাল করা, বাস্তব জীবনের সমস্যা সমাধান করা, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া, একে বলা হয় স্ট্রিট স্মার্টনেস। আচ্ছা, আগের আরেকটা জিনিস আমি বাদ দিলাম, সেটা হচ্ছে এই ক্রিয়েটিভ ইন্টেলিজেন্সকে আরেকটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে, একটু তোমরা নোট ডাউন করে নেবে,
ইমাজিনেটিভ অ্যান্ড ইনোভেটিভ। দেখো, কল্পনা করা এবং কি করা, নতুন করে আবিষ্কার করা। কি ইনোভেটিভ, কি প্রবলেম সলভিং। ঠিক আছে, ইমাজিনেটিভ অ্যান্ড ইনোভেটিভ প্রবলেম সলভিং, এটা গেল ক্রিয়েটিভ ইন্টেলিজেন্সে। আর প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্সটা আমরা দেখে নিলাম, বাস্তব জীবনের সমস্যার সমাধান, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া। একে বলা হয় স্ট্রিট স্মার্টনেস, স্ট্রিট স্মার্টনেস অথবা স্ট্রিট স্মার্টস অ্যান্ড কমন সেন্স। তোমরা কমন সেন্সটাও দেখবে, আমরা বলি না যে কমন সেন্সটা ওর খুব ভালো, মানে ও খুব ভালো যে কোনো জায়গা থেকে, যে কোনো বিষয় থেকে, সেখান থেকে সে একটা ভালো ফিডব্যাক নিয়ে আসতে পারে। তো এই তিনটা কথা তিনি বলেছেন, অ্যানালিটিক্যাল যেটা বিশ্লেষণধর্মী, ক্রিয়েটিভ যেটা সৃজনশীল, এবং প্র্যাকটিক্যাল যেটা ব্যবহারিক। এবার তার তত্ত্বের গুরুত্বটা আমরা একটু দেখে নেব। এই দেখো, এখানে ফটোটা দেখলে বুঝতে পারবে যে তিনি কি বললেন। তিনি সবার প্রথমে অ্যানালিটিক্যাল, মানে বিষয়টাকে বুঝো আগে, যে কোনো একটা বিষয়কে কি করছে, সে বুঝছে, স্টাডি করছে। তারপরে কি ক্রিয়েটিভ, সে তারপরে নিজে একটা কিছু বানাচ্ছে। আর প্র্যাকটিক্যাল মানে কি, সে সেটাকে বাস্তব জীবনে কাজে লাগাচ্ছে। অর্থাৎ যে কোনো সিঙ্গেল একটা জ্ঞান সে প্রথমে জানলো, বুঝলো, তারপরে সেখান থেকে নতুন করে সে কিছু করার চেষ্টা করলো এবং ফাইনালি সে সেটাকে বাস্তব জীবনে প্রয়োগ করছে। এটাই হচ্ছে স্টার্নবার্গের তত্ত্বের ট্রায়ার্কিক থিওরি। আশা করি এই ব্যাপারে কারো কোনো প্রবলেম নেই, যদি থাকে কমেন্ট সেকশনে জানাবে। স্টার্নবার্গের তত্ত্বের গুরুত্ব, শুধু পরীক্ষার নম্বরকে গুরুত্ব দেয় না, বাস্তব জীবনের দক্ষতাকে গুরুত্ব দেয়, আর সৃজনশীলতা মূল্যায়ন করে। মানে কি, শুধু যে মার্কস তুলতে হবে ভালো সেই ব্যাপারটা নয়, বাস্তব জীবনকে গুরুত্ব দিচ্ছে এখানে, মানে যেটা বাস্তব জীবনে হবে সেটাকে গুরুত্ব দিচ্ছে, আর সৃজনশীলতা মূল্যায়ন করে। সমালোচনা কি, সব বুদ্ধি পরিমাপ করা কঠিন, নির্ভরযোগ্য প্রমাণ কম। ওকে, এবার একটু দেখে নেব দুজনের যে পার্থক্য রয়েছে, কম্প্যারিজনটা একটু দেখে নিই। গিলফোর্ডের কি ওসিপি, মানে অপারেশন কন্টেন্ট প্রোডাক্ট। প্রথমে দেখলাম অপারেশন কন্টেন্ট প্রোডাক্ট, অপারেশনটা কি প্রক্রিয়ার মাত্রা বা অপারেশনাল ডাইমেনশন, কন্টেন্টটা কি বিষয়বস্তুগত মাত্রা বা কন্টেন্ট ডাইমেনশন, আর প্রোডাক্টটা কি প্রোডাক্ট ডাইমেনশন বা উৎপাদন মাত্রা বা ফলাফল সংক্রান্ত মাত্রা। আর স্টার্নবার্গের কি এসিপি, গিলফোর্ড ওসিপি, স্টার্নবার্গ এসিপি, অ্যানালিটিক্যাল, ক্রিয়েটিভ, প্র্যাকটিক্যাল। এক্ষুনি আমরা করলাম বিশ্লেষণ, সৃজনশীল এবং বাস্তবধর্মী। ঠিক আছে, তো দুজনেরটা অনেকটাই কাছাকাছি, কিন্তু দুজনেরটা অনেকটাই আলাদা আবার। এবারে আমরা দেখে নেব টপিকগুলো থেকে কী কী কোয়েশ্চেন আসে। তো গিলফোর্ড বেসিক্যালি স্ট্রাকচারের উপরে নির্ভর করেছেন, যেখানে 180টা পার্ট হতে পারে। আর স্টার্নবার্গ প্র্যাকটিক্যাল লাইফ ইন্টেলিজেন্সের কথা বলেছেন, যেটা বাস্তব জীবনে বেশি কার্যকরী। টপিক রিলেটেড কোয়েশ্চেন আগের দিনের ক্লাসের টপিক থেকেও কিন্তু প্রশ্ন তোমরা পাবে। ঠিক আছে, তো আজকের সেটের প্রথম প্রশ্ন যেটা রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 23, কি রয়েছে একবার একটু দেখে নিই। একটি 16 বছর বয়সী ছাত্রের বুদ্ধাঙ্ক 75, ছাত্রটির মানসিক বয়স কত? দেখো, তার মানে আমাদের নিয়মটা ছিল MA বাই CA ইন্টু 100 IQ, তাই তো? তাহলে এখানে ওর IQ কত? 75, আর তার CA কত? 16 ইন্টু 100। আমাদের বের করতে হবে হচ্ছে MAটা, আমাদের MAটা বের করতে হবে, তাই তো? তাহলে আমরা কিন্তু এখানে হিসাব করলে আমাদের MAটা কিন্তু বেরিয়ে যাবে। যখন মনে রাখবে একটা জিনিস, বেসিক্যালি যদি IQ 75 হয়, মানে IQ কম, তাহলে বুঝতে হবে অ্যাভারেজের থেকে কম, তার মানে তার যে শারীরিক বয়স রয়েছে, শারীরিক বয়সের থেকে তার মানসিক বয়সটা কিন্তু কম রয়েছে। শারীরিক বয়সের থেকে তার মানসিক বয়সটা কম রয়েছে। এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার A, 12। ঠিক আছে, অপশন নাম্বার A কত হবে? 12। কারণ আমি যখন এই 75/1 ধরবো এখানে, আর এখানে আমি ধরবো যে এটা রাখলাম সেম 16 ইন্টু 100, তাহলে আমার এটা কিন্তু নিচের সাথে সম্পর্ক হবে, এটা উপরের সাথে সম্পর্ক হবে, এটা উল্টে যাবে। যদি আমি এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসলে এটা উল্টে যাবে। ঠিক আছে, তখন আমার কিন্তু এখানে কত আসবে? এটা 75, 71 নয়, তাহলে আমার এখানে কত আসবে? এখানে আসবে আমার 12। তারপরে আসি, বুদ্ধিমান বাবা মায়ের সন্তানেরা সবসময় কি পড়াশোনায় ভালো হয়? ত্রিপুরার আপার প্রাইমারি টেট পরীক্ষাতে এসছে। বুদ্ধিমান বাবা মায়েরা সবসময় কি পড়াশোনায় ভালো হয়, বাবা মায়ের সন্তানেরা? হ্যাঁ, না,
মনোবিজ্ঞানের প্রশ্নের উত্তর পাওয়া যায় না, প্রশ্নটি মনোবিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত নয়। প্রশ্নটি অবশ্যই মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত এবং সবসময় পড়াশোনায় ভালো হয় না। অপশন নাম্বার বি। কোথায় এসছে? ত্রিপুরা আপার প্রাইমারি টেট 2015-তে এসছে। ত্রিপুরা থেকে যারা আছে কমেন্ট করবে, ঠিক আছে? যারা টিআরবিটি এক্সাম দিচ্ছ, যারা টিআরবিটি এক্সামটা দেবে, পেপার 1 হোক পেপার 2 হোক, যারা দেবে তারা কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? তোমাদের জন্যও কিন্তু আলাদা করে আমরা যেগুলো ত্রিপুরার যে কোয়েশ্চেন থাকে, ত্রিপুরার যে টপিক হচ্ছে সেগুলো কিন্তু জানবো। নেক্সট আসি, ভেক্সলারের বয়স্কদের জন্য বুদ্ধি অভিক্ষাটি একটি ড্যাশ। ত্রিপুরা আপার প্রাইমারি টেট 2016, ভেক্সলারের বয়স্কদের জন্য বুদ্ধি অভিক্ষাটি একটি কি? এখানে উপরে কোনোটিই নয়, অপশন নাম্বার ডি। এটা আমাদের ডাব্লিউবি টেটের সিলেবাসে তো নেই, ঠিক আছে? সেই জন্য এখন এটা দেখছি না। আসি পরের নম্বরে, বুদ্ধঙ্গ পরিমাপের সূত্রটি হলো ত্রিপুরা আপার প্রাইমারি টেট 2016, MA বাই CA ইন্টু 100, CA বাই MA ইন্টু 100, CA বাই MA উপরের কোনোটিই নয়। বুদ্ধঙ্ক নির্ণয় বা আইকিউ নির্ণয়ের সূত্রটি কি? আমরা প্রত্যেকে জানি MA বাই CA ইন্টু 100, এটাই তো সূত্র, তাই না? সো অপশন নাম্বার এ হচ্ছে এখানে হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট, আচ্ছা এটাকে একটু ছোট করতে হবে, এডিটিংটা প্রত্যেক দিনই এরকম কম বেশি হয়ে যাচ্ছে। বলেছে উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের চিহ্নিতকরণের জন্য আমরা যে ধরনের অভিক্ষা ব্যবহার করব না, বলেছে করব না, তা হলো SQ পরিমাপন অভিক্ষা, IQ পরিমাপন অভিক্ষা, ব্যক্তিত্ব উপরের কোনোটিই নয়। যেটা করব না সেটা হচ্ছে ব্যক্তিত্ব পরিমাপন অভিক্ষা, ঠিক আছে? ওরা IQ পরিমাপ করবো, SQ করব, কিন্তু ব্যক্তিত্ব পরিমাপ তো সেটা করবো না, তাই না? যে ছাত্রের বুদ্ধঙ্ক 98, দেখো আবার মানে IQ 98, সে স্বল্প বুদ্ধি সম্পন্ন, এই উক্তিটি সঠিক, আংশিক সত্য, ভুল নাকি উপরে কোনোটি নয়? আমরা আগের দিন যে সে বুদ্ধির আমরা যে ইয়েটা করলাম, লিস্টটা পড়েছিলাম স্বল্প মেধা সম্পন্ন, সেখানে কিন্তু 98 ছিল না, সেখানে কিন্তু 80-র নিচে ছিল। তাহলে এটা কি ভুল? এটা একেবারেই ভুল, অপশন নাম্বার সি, ঠিক আছে? পরের নাম্বারে আসো, স্ট্যানফোর্ড বিনের টেস্ট পরিমাণ করে। ত্রিপুরা আপার প্রাইমারি টেট 2017, স্ট্যানফোর্ড বিনের টেস্ট কি পরিমাপ করে? ব্যক্তিত্বের, পড়ার দক্ষতার, বুদ্ধির নাকি উপরে কোনোটি নয়? সঠিক উত্তর বুদ্ধির, অপশন নাম্বার সি। নেক্সটে আসি, একটি ছাত্রের মানসিক বয়স এবং প্রাকৃতিক বয়স হলো 8, তাহলে MA CA, তাহলে MA-টাও 8, CA-টাও 8, তাহলে IQ কত? ইন্টু 100 করো। এবার আমাদেরকে এটা রেডি করতে হবে কাটাকাটি করে, তারপর দেখতে হবে যে তার IQ যেটা হবে সেটা গড় বুদ্ধি স্তরের থেকে বেশি, গড় বুদ্ধি স্তরের থেকে কম, গড় বুদ্ধি স্তরের নিচে নাকি উপরে কোনোটিই নয়? সঠিক উত্তর হচ্ছে গড় বুদ্ধির স্তরে হবে, ঠিক আছে? অপশন নাম্বার বি। কাটাকুটিটা তোমরা করবে, ঠিক আছে? কারণ 8/8 কেটে নিলে কত হচ্ছে? 100 থাকছে। IQ তাহলে 100, IQ 100 হচ্ছে, তাহলে এটা কি? এটা কিন্তু গড়, এটা হচ্ছে অ্যাভারেজ। 48%, পৃথিবীর 48% যারা মানুষ রয়েছে তাদের গড় কিন্তু 48% এর মধ্যে থাকে। মানসিক বয়সের ধারণাটি প্রথম কে প্রকাশ করেছেন? মেন্টাল এজ বা মানসিক বয়স, ত্রিপুরা আপার প্রাইমারি টেট 2017, উইলিয়াম স্টার্ন, আলফ্রেড বিনে, ওয়েলসলার নাকি কেউ নয়? মানসিক বয়সের ধারণাটি প্রথম কে প্রকাশ করেছেন? আমরা গতকালকেই পড়েছি এটা, সেটা হচ্ছে আলফ্রেড বিনে, অপশন নাম্বার বি। নেক্সট, ইমোশনাল ইন্টেলিজেন্সের প্রথম ধারণাটি 1990 সালে প্রথম গঠনগতভাবে উল্লেখ করেছেন কে? এটাও ত্রিপুরা টেট আপার প্রাইমারি টেটের প্রশ্ন। ইমোশনাল ইন্টেলিজেন্সের ধারণাটি 1990 সালে প্রথম গঠনগতভাবে উল্লেখ করেছেন কে? সঠিক উত্তর পিটার সালোভি এবং জন ডি মেয়ার, এরা দুজনেই করেছে, অর্থাৎ A ও B উভয়ই। অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ত্রিপুরা টেটের কোশ্চেন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছিল, যথেষ্ট স্ট্যান্ডার্ড। প্রথম বুদ্ধির অভিক্ষা উদ্ভাবন করেন কে? বুদ্ধির অভিক্ষা, এটা আপার প্রাইমারি টেট ত্রিপুরা 2018 সেশন 1-এ। চার্লস এডওয়ার্ড স্পিয়ারম্যান, আলফ্রেড বিনেস্ট, স্টানবার্গ নাকি কেউই নয়? প্রথম বুদ্ধির অভিক্ষা করেছিল আলফ্রেড বিনে, অপশন নাম্বার বি।
আলফ্রেড বিনে। এরপরে কি আছে? এরপরে আসবে নাম্বার 34। একটি ছাত্র বা ছাত্রীর সাধারণ বয়স 12 বছর, মানসিক বয়স 14, মানে 14 উপরে গেল 12 নিচে আসলো, তাহলে আইকিউ কত হবে? ইন্টু 100, কাটাকুটি করলেই বেরিয়ে আসবে। ঠিক আছে, কাটাকুটি করলেই এটা কিন্তু বেরিয়ে আসবে। কত হচ্ছে এটার? তাহলে কাটাকুটি করলে এটা হবে 116.66। আমি এখানে করছি না কারণ এটা সময়টা নষ্ট হবে। তোমরা তো অঙ্কগুলো পেয়েই যাচ্ছ, সংখ্যাগুলো এগুলো বাড়িতে নিজে নিজে করবে। এই ফর্মুলাটাকে ইউজ করবে, MA/CA ইন্টু 100। ঠিক আছে, করে করে কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। নেক্সট নাম্বার 35। কে 1995 সালে ইমোশনাল ইন্টেলিজেন্স শব্দটিকে জনপ্রিয় করেছিলেন? ইমোশনাল ইন্টেলিজেন্স শব্দটিকে জনপ্রিয় করেছিলেন কে? কারেক্ট অ্যান্সার হবে ড্যানিয়েল গোলম্যান। আচ্ছা, এটাও কিন্তু ত্রিপুরা টেটের প্রশ্ন, এটা ত্রিপুরা টেট 2016 প্রশ্ন, সরি 2018 প্রশ্ন। নেক্সটে আসবো, স্টানবার্গের মত অনুসারে বুদ্ধি, স্টানবার্গের মত অনুসারে বুদ্ধি গঠিত হয় 5টি পৃথক স্বাধীন বুদ্ধি দিয়ে। একটি একক সাধারণ ক্ষমতা, একটি একক বিশেষ ক্ষমতা বা যা ঐতিহ্যগত বুদ্ধির অভিক্ষা দ্বারা পরিমাপ করা যায় না, ওপরে কোনোটিই নয়। সঠিক উত্তর কোনোটিই নয়। স্টানবার্গকে তো আমরা জানলাম, তার তিনটা কি রয়েছে, 3টা ডাইমেনশন রয়েছে আলাদা আলাদা। নেক্সট, শিখনযোগ্য মানসিক প্রতিবন্ধীদের বুদ্ধাঙ্কের পরিসর কত হবে? এটাও সেম 2018 ত্রিপুরা টেট। শিখনযোগ্য মানসিক প্রতিবন্ধীদের বুদ্ধাঙ্কের পরিসর কত হবে? 50 থেকে 70 শিখনযোগ্য বলেছে এটা। মানসিক বয়সের ধারণা, মেন্টাল এজ, এটার ধারণা প্রথম কে দিয়েছেন? মানসিক বয়সের ধারণা প্রথম কে দিয়েছেন? স্টার্ন, গ্যালটন, ফ্রয়েড না এদের? দেখো এর আগের দিনের ক্লাসে কিন্তু বলেছিলাম এটা। ঠিক আছে, এখানে অ্যান্সারটা নেই, এখানে এদের কেউই নয়। তবে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, যারা সঠিক উত্তর দেবে তাদেরকে আমি লাভ রিয়াক্ট দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে বুঝতে পারবে কোনটা কোনটা সঠিক উত্তর। এটা গতকালকে ক্লাসে ডিসকাস করেছি। স্টার্ন, গ্যালটন, ফ্রয়েড কেউই নয়। মানসিক বয়সের ধারণা প্রথম কে দিয়েছেন? এটা কিন্তু তোমরা অ্যান্সার করবে নিচে কমেন্ট সেকশনে। যদি একটি শিশুর মানসিক বয়স 5 বছর হয় এবং কালগত বয়স 4 হয়, তার বুদ্ধাঙ্ক কত? এটা প্রাইমারি টেট 2022-এর প্রশ্ন। এটা ডাব্লিউবি প্রাইমারি টেট 2022-এর প্রশ্ন প্লাস ত্রিপুরা প্রাইমারি টেট 2019-এর প্রশ্ন। এটা টিআরবিটি 2019-এ এসছে, ডাব্লিউবি টেট 2022-এ এসছে। তাহলে কত? তার কালগত বয়স 4, সরি তার মানসিক বয়স 5, কালগত বয়স 4 ইন্টু 100 করলাম, কেটে দাও 25, তাহলে কত হচ্ছে? 125, তাই না? তাহলে 125 অপশন নাম্বার বি। পরেরটাতে আসো, আইকিউ শব্দটি প্রথম উদ্ভাবন কে করেছেন? আইকিউ শব্দটা প্রথম কে উদ্ভাবন করেছেন? স্টার্ন, স্টার্নবার্গ, টারম্যান নাকি কেউই নয়? মনোবিদ স্টার্ন, অপশন নাম্বার এ। নেক্সট, বুদ্ধির সাধারণ উপাদান ও বিশেষ উপাদানের কথা কে বলেছেন? অর্থাৎ জি উপাদান, এস উপাদান, অর্থাৎ দ্বি উপাদান তত্ত্ব। সঠিক উত্তর হবে স্পিয়ারম্যান, অপশন নাম্বার বি। বুদ্ধির অভিক্ষা গঠন আন্দোলনের জনক বলে কাকে অভিহিত করা হয়? পিই ভার্নন, এল থার্স্টোন, জিএইচ থমসন, এদের কেউই নয়। বুদ্ধির অভিক্ষা গঠন আন্দোলনের জনক বলে কাকে অভিহিত করা হয়? সঠিক উত্তর হচ্ছে এদের কেউই নয়। ঠিক আছে, এটাও ত্রিপুরা টেট 2022-এ এসেছিল প্রশ্নটা। নেক্সট আসবো, আর্মি বিটা টেস্ট এটা কি? গ্রুপ ভার্বাল ইন্টেলিজেন্স, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, গ্রুপ নন ভার্বাল ইন্টেলিজেন্স, ওপরের কোনোটিই নয়। আর্মি বিটা হচ্ছে সবসময় নন ভার্বাল, তাহলে গ্রুপ নন ভার্বাল। ঠিক আছে, অপশন নাম্বার সি। নেক্সট কোয়েশ্চেন, যখন একটি শিশুর মানসিক বয়সকে তার দেহগত বয়স দিয়ে ভাগ করে সেই ভাগফলকে 100 দিয়ে গুণ করা হয়, তার ফল হিসেবে পাওয়া যায় কি? ইকিউ, একিউ নাকি এমকিউ? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো আজকে। ভাষাগুলো বোঝার চেষ্টা করবে কি বলতে চেয়েছে। দেহগত মানে হচ্ছে তোমার যেটা ক্রনোলজিক্যাল,
ঠিক আছে, এটা তোমরা হোমওয়ার্ক করবে। এবার হচ্ছে শেষ আমাদের আজকের ক্লাসটা, তার আগে তোমাদের বলে রাখি আমাদের কিন্তু প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের ব্যাচ, পেইড ব্যাচ কিন্তু চলছে, তোমরা যুক্ত হতে পারো আমাদের। সেখানে সাবজেক্ট ওয়াইজ বিস্তারিত ক্লাসেস, সমস্ত কিছু ডিসকাশন সেখানে কিন্তু করানো হচ্ছে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস চলছে, এমসিকিউ প্র্যাকটিস চলছে, মক টেস্ট চলছে, সব কিছু চলছে। আমাদের প্রাইমারি টেট ব্যাচের ফিজ 999, এটা ওয়ান টাইম পেমেন্ট অনলি। তোমরা অ্যাডমিশনের জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 হোয়াটসঅ্যাপ করবে প্রাইমারি টেট লিখে। যারা আপার প্রাইমারিতে ভর্তি হতে চাইছো সেখানেও আমাদের ফিজ 999, এটা ওয়ান টাইম পেমেন্ট, একবারই পে করতে হয় পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 তোমরা হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি টেট লিখে। এবার যারা প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোই পরীক্ষা দিতে চাইছো তাদের দুটো আলাদা ব্যাচ নেওয়ার তো প্রয়োজনীয়, তাদের জন্য টেট কম্বাইন্ড ব্যাচ কিন্তু আমাদের শুরু হয়েছে 5ই জুন থেকে, যা শুরু হয়েছে। এবং এটার অ্যাডমিশন আমরা 11th জুন পর্যন্ত এক্সটেন্ড করেছি। তোমরা এই ব্যাচটাও কিন্তু জয়েন হতে পারো। এটার ফিজ অনলি 1199, অর্থাৎ এই ফিজটা একবারই পে করতে হয় পরীক্ষা পর্যন্ত। প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট পরীক্ষা পর্যন্ত কোর্সটা কিন্তু তোমার হয়ে যাবে 1199-এ। তোমরা এটার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 হোয়াটসঅ্যাপ করবে টেট কম্বাইন্ড ব্যাচ লিখে। এই যে টেট কম্বাইন্ড ব্যাচ এখানে লিখে দিয়েছি, টেট কম্বাইন্ড ব্যাচ লিখে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তাহলে তোমাদেরকে কিন্তু ব্যাচে জয়েন করে নেওয়া হবে। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকছে। আমরা এইভাবে প্রত্যেকটা টপিকে ডিসকাস করব আরও খুব সহজ সরলভাবে, যাতে করে প্রত্যেকের বুঝতে সুবিধা হয়। আগামীকাল আবার পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।